আসসালামু আলাইকুম। গুচ্ছের প্রশ্ন ব্যাংকের আজকের যে ক্লাসে আমরা বাংলা প্রশ্ন বিশ্লেষণ করব। বাংলা প্রশ্নের টপিক কোন কোন টপিক থেকে 2021-22 সেশনে বাংলা প্রশ্ন এসেছিল মানবিকে, সেই টপিকগুলো দেখব এবং প্রশ্নগুলো বিশ্লেষণ করব। একটা প্রশ্নের উত্তর এটা কেন হয়েছে, বাকি তিনটা কেন হয়নি সেটা সম্পর্কে জানব। আমাদের মূল কাজ হচ্ছে উৎস নির্ধারণ করা এবং সেই অনুযায়ী আমরা কি পড়ব সেটা জানতে পারা। আমরা প্রথম প্রশ্নে চলে যাই। 2021-22 সেশনে গুচ্ছের বাংলা প্রশ্নে এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিছু প্রশ্ন আছে যে প্রশ্ন এখনকার সিলেবাসে নাই, তো সেই প্রশ্নগুলো আমরা স্কিপ করে যাব। প্রথম প্রশ্ন যেটা এসেছে, মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তিভাব জেগে ওঠে মজিদের দৃষ্টিতে তারা কিসের পূজারী। এই প্রশ্নটা এসেছে, আমরা জানি যে এটা উপন্যাস থেকে এসেছে, লাল সালু উপন্যাস থেকে, এটা আমাদের সিলেবাসে আছে। তো গুচ্ছে দেখা যায় উপন্যাস এবং নাটক থেকে প্রশ্ন দুইটা একটা একটা করে বা দুইটা দুইটা করে চারটা প্রশ্ন এরকম আসে। তার মানে নাটক উপন্যাস থেকে একটা করে প্রশ্নে গুচ্ছে আসবে, এটা আমরা ধরেই নিতে হবে। তাহলে উপন্যাস থেকে প্রশ্ন এসেছে, তার মানে এটা বাংলা প্রথম পত্রের প্রশ্ন। বাংলা প্রথম পত্রের প্রশ্ন, এটা উপন্যাস থেকে প্রশ্ন, বাংলা প্রথম পত্রের উপন্যাস থেকে এসেছে প্রশ্ন। আমরা একটা দেখি যে এটার উত্তর কোনটা হইতে পারে। মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তিভাব জেগে ওঠে মজিদের দৃষ্টিতে তারা কিসের পূজারী। আমরা জানি যে মজিদ সবসময় নিজের অস্তিত্ব সংকটে ভোগে, যে ওর থেকে যদি কেউ বড় হয়ে যায়, ওর থেকে যদি মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে কোনো কিছু গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে মজিদ শঙ্কা বোধ করে। মাঠে পাকা ধান দেখে যখন আনন্দ কাজ করছিল গ্রামের মানুষের, তারা ধান কাটছিল এবং গান গেয়ে গিয়ে যখন ধান কাটছিল, তখন মজিদ গ্রামের মানুষদের দেখে যে তার মনে যে চিন্তা হয় সেটা সে গ্রামের মানুষদেরকে ডেকে বলে, এবং সে বলে মাঠে পাকা ধান দেখে যাদের মনে ভক্তিভাব জেগে ওঠে মজিদ, সে বলে যে তারা ভূত পূজারী, ভূত পূজারী। তাহলে প্রশ্নের উত্তরটা হইতেছে ভূত পূজারী। তার মানে এরকম উপন্যাস থেকে কোনো একটা তথ্য বা কোনো এক জায়গার ঘটনা, সেখান থেকে তথ্যমূলক প্রশ্ন হতে পারে। পরের প্রশ্ন আমরা দেখি, মজিদকে প্রথমবার দেখে জমিলা কি ভেবেছিল। জমিলা অল্প বয়সে বিয়ে হয়েছে মজিদের সাথে, এবং সেখানকার বলা আছে জমিলা যখন মজিদকে প্রথমবার দেখে তখন তার মনে হয়েছিল যে তিনি তার শ্বশুর হতে পারেন। তার মানে এখানে আমরা মানে জমিলা যেহেতু অল্প বয়সে বিয়ে হয়েছে, মজিদকে দেখে তার কাছে প্রথমে শ্বশুর মনে হয়েছে, এটাও একটা তথ্যমূলক প্রশ্ন। তার মানে এটাও আমরা দেখলাম বাংলা প্রথম পত্রের প্রশ্ন, উপন্যাস থেকে এসেছে। তার মানে এই পর্যন্ত আমরা উপন্যাস থেকে প্রশ্ন দেখলাম দুইটা। 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা বিগত বছরে ঘাটলে দেখা যায় এই প্রশ্নটা প্রায়ই অনেক জায়গায় এসেছে, যে গঠন রীতির দিক থেকে তাহার এই পরমনে কি ধরনের রচনা। আমরা জানি যে তাহার এই পরমনে কবিতায় কবি এবং কবি ভক্তদের মধ্যে সংলাপ হয়েছে। এক পক্ষ কবি ভক্তকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কবি ভক্তরা আবার কবি ভক্ত কবিকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কবি সেই প্রশ্নের উত্তর দিয়েছে। এই যে এরকম কথোপকথনের মাধ্যমে হওয়া এই ধরনের রচনাকে বলা হয় সংলাপ নির্ভর রচনা। এটা আমাদের দেখে মনে হইতে পারে যে আমরা এটাকে নিজে বের করেছি তথ্যটা, আসলে তা না। মূলভাবের নিচের দিকে অংশে এভাবে লেখা আছে, কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য, এটাও দেখবা অনেকবার এসেছে, যে তাহার এই পরমনে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কি। লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। নাটকীয়তা কিভাবে হয়েছে, কবি খুব উদাসীনভাবে আছেন, কবি ভক্তরা প্রশ্ন করছেন, এরপরে কবিতার উত্তর দিচ্ছেন, এইভাবে এর ভিতরে আমরা একটা নাটকীয়তা লক্ষ্য করি। গঠন রীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলেছে গঠন রীতির দিক থেকে এটা সংলাপ নির্ভর রচনা। কবিতার আবেগময় ভাববস্তুর বেদনঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এই কবিতায় এতই মাধুর্যমণ্ডিত যে, এখানে মাধুর্যমণ্ডিত হবে, তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়, সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। তার মানে এখান থেকে আমরা 3টা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আমরা 1 নম্বর তথ্য জানলাম যে তাহারই পরমাণু কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কি। তাহারই পরমাণু কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য এটা হচ্ছে এর নাটকীয়তা। গঠন রীতির দিক থেকে তাহারই পরমাণু কবিতা কি ধরনের কবিতা, কি ধরনের রচনা, এটা সংলাপ নির্ভর রচনা। এবং এছাড়া জানলাম যে এই কবিতা পড়লে পাঠকের অন্তর ছুঁয়ে যায় কি, পাঠকের অন্তর ছোঁয় এটা বেদনাঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ, আবেগময় ভাববস্তুর মাধ্যমে এই কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে, এটা মূলভাবে শেষাংশে এভাবে লেখা আছে। তার মানে আমরা দেখলাম যে এটাও
প্রথম পত্র থেকে হয়েছে প্রশ্নটা, এবং প্রথম পত্রের এখানে পদ্য থেকে হয়েছে প্রশ্ন। তাহলে প্রথম পত্র থেকে প্রশ্ন এই পর্যন্ত দেখেছি। 4 নম্বর প্রশ্ন, এটাও বাংলা প্রথম পত্র থেকে, মানে বোর্ড বই থেকে। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? তার মানে এটা আমরা জানি যে কাজী নজরুলের এখনকার সিলেবাসে দুইটা রচনা আছে, একটা হচ্ছে আমার পথ প্রবন্ধ আর একটা হচ্ছে বিদ্রোহী কবিতা। তার মানে আমরা লেখক বা কবি পরিচিতি তো দুই জায়গায় আছে, তার মানে আমরা এটা ধরে নেই এই টপিকটার নাম হচ্ছে লেখক বা কবি পরিচিতি। লেখক বা কবি পরিচিতি থেকে প্রশ্ন হবেই, লেখক বা কবি পরিচিতি থেকে প্রশ্ন হবেই। এবং যেটা আমাদের বোর্ড বই যতটুকু আছে ওর মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রচনা, হ্যাঁ, রচনা বা যেটাকে আমরা বলি সাহিত্যকর্ম। তাহলে লেখক বা কবি পরিচিতির প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে সাহিত্যকর্ম। কাজী নজরুলের উপন্যাস নয়, আমরা জানি যে কুহেলিকা, মৃত্যু খোদাই, বাঁধনহারা হলো, এই তিনটা হচ্ছে কাজী নজরুলের উপন্যাস। আর ব্যথার দান এটা হচ্ছে কাজী নজরুলের গল্প গ্রন্থ। তাহলে এখানে যেহেতু প্রশ্ন বলেছে উপন্যাস নয়, তাহলে উত্তর হচ্ছে ব্যথার দান। তাহলে এটা কবি বা লেখক পরিচিতি থেকে আসা প্রশ্ন। আমরা কাজী নজরুলের সাহিত্যকর্ম থেকে একটু দেখি। আমি যে কাজী নজরুলের বাঁধনহারা, মৃত্যু খোদা, কুহেলিকা এগুলো হচ্ছে উপন্যাস। গল্প গ্রন্থের মধ্যে আছে কাজী নজরুলের ব্যথার দান, রিক্তের বেদন এবং শিউলিমালা। কাজী নজরুলের নাটকের মধ্যে আমরা জানি ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুবালা এগুলো হচ্ছে কাজী নজরুলের নাটক। প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, যেখান থেকে আমার পথ প্রবন্ধটি নেওয়া হয়েছে, রাজবন্দির জবানবন্দি, যৌবনের গান, এগুলো হচ্ছে কাজী নজরুলের প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল বিখ্যাত ছিলেন বেশি বিখ্যাত হয়েছেন মূলত কবিতার কারণে। অগ্নিবীণা কবিতা, যেটা থেকে বিদ্রোহী কবিতা নেওয়া হয়েছে, এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম প্রলয় উল্লাস আর শেষ কবিতার নাম মহরম। এখান থেকেই মূলত বিদ্রোহী কবিতাটা নেওয়া হয়েছে এই গ্রন্থ থেকে। এছাড়া বিষের বাসি, ভাঙার গান, সাম্যবাদী এগুলো হচ্ছে কাজী নজরুলের কাব্যগ্রন্থ। কাজী নজরুল পত্রিকার সম্পাদনার কাজ করেছেন, ধূমকেতু, দৈনিক নবযুগ, লাঙল এগুলা। তাহলে আমরা কাজী নজরুলের লেখক পরিচিতি একটু জেনে নিলাম, যেটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য বা গুচ্ছের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে যাই। অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমানের রচনা। এটা আগের সিলেবাসে ছিল, আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ না। তবে এখান থেকে একটা জিনিস ধরে নিই, 5 নম্বর প্রশ্ন। এখন পর্যন্ত আমরা 4টা প্রশ্ন সলভ করেছি, তার 4টাই বাংলা প্রথম পত্র থেকে এসেছে। 5 নম্বর প্রশ্ন আমরা এই প্রশ্নটা পড়বো না, কিন্তু এটা বাংলা প্রথম পত্র বোর্ড বই থেকে এসেছে। 6 নম্বর ফেব্রুয়ারি 1969 কবিতা, এটাও প্রথম পত্র থেকে আসা প্রশ্ন। প্রথম পত্র, এটা কবিতা থেকে এসেছে। প্রথম পত্রের কবিতার নাম ফেব্রুয়ারি 1969 কবিতা, শামসুর রহমানের লেখা। সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরছে অবিনাশী বর্ণমালা। আমরা দেখি কবিতায় কি বলেছে। কবিতায় বলেছে, বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা। সালামের চোখকে কি বলেছে? আলোচিত ঢাকা। এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। সালামের চোখকে বলেছে আলোচিত ঢাকা, আর সালামের মুখকে বলেছে কি? তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে, এখানে পরে বলেছে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো। সালামের হাত থেকে কিসের মতো? নক্ষত্রের মতো ঝরছে। কি ঝরছে? অবিরত একটানা অবিনাশী বর্ণমালা, যে বর্ণমালাকে বিনাশ করা যায় না। রাষ্ট্রভাষা বাংলা, সেই বাংলা ভাষাকে ধ্বংস করা যায় না, সেই অবিনাশী বর্ণমালা। তাহলে আমরা কি নক্ষত্রের মতো কি ঝরছে? বর্ণমালা। তাহলে এখানে বর্ণমালা হচ্ছে উত্তর। প্রশ্ন নাম্বার 7, অনাহারে মরিয়া যাইবার জন্য পৃথিবীতে কেউ আইসে নাই, উক্তিটি মার্জারের। এটাও বাদ, কারণ এটা আগের সিলেবাসের একটা গদ্য, কমলাকান্ত বঙ্কিমের বিড়াল প্রবন্ধ থেকে এটা নেওয়া হয়েছে, এটা বাদ। তবে এটাও প্রথম পত্র থেকে এসেছে। এখন পর্যন্ত 7টা প্রশ্ন, 7টা প্রশ্নই আমরা কোনো গ্রামার পাই নাই, সবগুলো বাংলা প্রথম পত্র থেকে। পরের প্রশ্ন, এটাও কবিতা থেকে আসা প্রশ্ন। কবিতা থেকে, যদিও এটা ফুল সিলেবাসের, শর্ট সিলেবাসের ছিল না। তো সামনে যারা পড়বে, তোমরা যারা পড়ছো, তোমাদের তো শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুটাই পড়তে হবে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায়, মেঘনাদ এই কবিতাংশটা মূলত বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যগ্রন্থ থেকে, মেঘনাদ বধ কাব্যের 9টা স্বর্গ, 9টা ভাগ আছে। তার 6ষ্ঠ স্বর্গের কবিতা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ।
তাহলে মূলত কাব্যটির নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তার 9টা স্বর্গ, 9টা ভাগ। তার ষষ্ঠ ভাগ হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তাহলে এটা কবিতা থেকে এসেছে। 9 নম্বর, আহ্বান গল্পের বুড়ি কে? এটাও ফুল সিলেবাসের, জমির করাতের স্ত্রী আহ্বান গল্প। তাহলে এটাও আমরা দেখেছি যে বাংলা প্রথম পত্রের গদ্য থেকে আসা প্রশ্ন। এখন পর্যন্ত 9টা প্রশ্নের সবগুলোই গদ্য থেকে আসা প্রশ্ন। 10 নম্বর, ট্রায়োলজি এর বাংলা পরিভাষা। ট্রিলজি বলো বা ট্রায়োলজি বলো, বাংলা পরিভাষা। আমরা দেখলাম যে এই টপিকটার নাম হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ যেহেতু ইন্টারমিডিয়েটের সিলেবাসে ছিল, এই কারণে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন হয় এবং পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন হবে। ট্রায়োলজি এর পরিভাষা হচ্ছে ত্রয়ী। দেখবা ত্রয়ী চরিত্র বা ত্রয়ী উপন্যাস এরকম আছে, যেরকম বলা হয় যে বঙ্কিমের ত্রয়ী উপন্যাস, বঙ্কিমের ত্রয়ী উপন্যাস কি তোমরা কি জানা আছে তোমাদের? বঙ্কিমের ত্রয়ী উপন্যাস, 3টা উপন্যাসকে একসাথে বঙ্কিমের ত্রয়ী উপন্যাস বলে। এরকম করে বিভিন্ন রচনা, মানে বিভিন্ন লেখকের 3টা, যেরকম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 3টা উপন্যাস একসাথে ত্রয়ী উপন্যাস বলে। এরকম করে 3টা যে উপন্যাসগুলোতে ওই চরিত্র বা ঘটনার একটার সাথে আর একটা রিলেশন থাকে, এই ত্রয়ী বা 3টা চরিত্র হইতে পারে ত্রয়ী, উপন্যাস হইতে পারে ত্রয়ী, এটাকে ট্রায়োলজি বলে, পারিভাষিক শব্দ সেখান থেকে নেওয়া হয়েছে। কোনটি ফার্সি উপসর্গ? হর, আম, নিম, সাপ। আমরা জানি যে হর এটা হচ্ছে উর্দু বা হিন্দি, সাপ হচ্ছে ইংরেজি, আম হচ্ছে আরবি উপসর্গ, আর নিম হচ্ছে ফার্সি উপসর্গ। তাহলে উত্তর হচ্ছে ফার্সি, এটা আরবি। হর হচ্ছে হিন্দি বা উর্দু লেখা আছে বইয়ে, আর সাব হচ্ছে ইংরেজি। আমরা একটু দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। এগুলো সব ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গগুলো কোন অর্থে এবং কোন কোন শব্দের সাথে যুক্ত হয় তোমরা যখন এই প্রশ্ন সলভ করবা তখন একটু এইগুলো একবার একটু দেখে নিবা। আমি এখানে ফার্সি উপসর্গগুলো দেখেছি। এখানে আম, খাসলা বা গড়, এগুলো হচ্ছে আরবি উপসর্গ, উর্দু উপসর্গ, হিন্দি উপসর্গ আছে হর, এটাকে উর্দু বলে, হিন্দিও বলে। তার মানে আমরা দেখতে পেলাম যে এই প্রশ্নটা এসেছে মূলত উপসর্গ টপিক থেকে, উপসর্গ টপিক থেকে এসেছে। 12 নম্বর, সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। এটাও আমরা পড়বো না, কারণ এই সিলেবাসের এই টপিকটা এখন আর নাই। এটা শর্ট সিলেবাস, ফুল সিলেবাসের বাইরে আগে সিলেবাসে ছিল। তবে পদ্য থেকে আসা প্রশ্ন আমরা শুধু ধরে নেব যে পদ্য থেকে এরকম প্রশ্ন হতে পারে। 13 নম্বর, যে উপমায় উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, তুলনাবাচক শব্দ সবগুলোই উপস্থিত থাকে সেটাকে বলা হয় পূর্ণ উপমা। পূর্ণ প্লাস উপমা। উপমা হচ্ছে সাহিত্যের একটা অলংকার। হ্যাঁ, সাহিত্যের একটা অলংকার হচ্ছে উপমা। এই অলংকারের মধ্যে একটা অলংকার হচ্ছে উপমা। সেই উপমার শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগের মধ্যে এক ধরনের উপমাকে বলা হয় পূর্ণ উপমা, মানে পুরোপুরি উপমা। এখন পুরোপুরি উপমা হইতে হইলে উপমার ক্ষেত্রে 4টা জিনিস লাগবে। যে উপমায় ওই 4টা জিনিস উল্লেখ আছে বাক্যের মধ্যে, ওই ধরনের উপমাকে পূর্ণ উপমা বলে। সে 4টা জিনিস কি? সে 4টা জিনিস হচ্ছে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম আর তুলনাবাচক শব্দ। উপমেয় কি? যে জিনিসকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়। যে মানের সাথে বা যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। আর যদি কোনো সাধারণ ধর্ম বৈশিষ্ট্যের উল্লেখ থাকে সেটাকে বলা হয় সাধারণ ধর্ম। আর তুলনাবাচক শব্দ যেরকম ন্যায়, মত, এগুলো থাকলে সেটাকে বলা হয় সাদৃশ্যবাচক বা তুলনাবাচক শব্দ। আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। মুখখানি চাঁদের মতো সুন্দর। তাহলে এখানে একটা বৈশিষ্ট্য আছে, এই সুন্দর বৈশিষ্ট্য, এই সুন্দর বৈশিষ্ট্যকে বলা হবে সাধারণ ধর্ম। এরপর মুখখানি চাঁদের মতো সুন্দর, তার মানে এখানে মুখকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। কাকে তুলনা করা হয়েছে? মুখকে। যাকে তুলনা করা হবে তাকে বলা হবে উপমেয়। যাকে তুলনা করা হবে তাকে বলা হবে উপমেয়। কার সাথে তুলনা করছে? চাঁদের সাথে। যার সাথে, যে মানের সাথে তুলনা করা হবে
তাকে বলা হবে উপমান। যে মান বা যার সাথে তুলনা করা হবে তাকে বলা হবে উপমান। আর এই যে তুলনাবাচক শব্দের উল্লেখ আছে, তুলনাবাচক শব্দ কি? মতো। এখানে তুলনাবাচক শব্দ, যে তুলনাবাচক শব্দ থাকে তাকে বলা হয় সাদৃশ্যমূলক বা তুলনাবাচক শব্দ। তার মানে আমরা দেখলাম এই বাক্যে উপমা করতে 4টা জিনিস লাগে, 4টা জিনিসেরই উল্লেখ আছে। তাহলে এখানে এই বাক্যে কিসের উল্লেখ আছে? এই বাক্যে যে অলংকার আছে সেই অলংকারকে বলা হয় উপমা। কোন উপমা? পূর্ণ উপমা। তো এই টপিকটা মূলত, এই টপিকটা নর্মালি আমাদের সিলেবাস বা আমরা ইন্টারমিডিয়েটে পড়ি নাই, এটা অলংকার থেকে এসেছে, আমরা নর্মালি এটা পড়ি নাই। 14, ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকে মাত্রা বলে। ধ্বনি পরিমাপ করার জন্য, আওয়াজ বা উচ্চারণ বা অক্ষর পরিমাপের জন্য মিনিমাম ইউনিটের যে সময়টা লাগে ওই সময়টাকে বলা হয় মাত্রা। তাহলে এটা হচ্ছে মাত্রা। এটা মূলত এসেছে অক্ষর থেকে, অক্ষর বা মাত্রা থেকে। তদন্ত শব্দের সমর্থক শব্দ কোনটি? তদন্ত, তদ অন্ত, মানে কোনো জিনিস খুঁজতে খুঁজতে একবারে সর্বশেষে গিয়ে পৌঁছানো, একবার সর্বশেষে গিয়ে দাঁড়ানো, এটাকে বলা হয় তদন্ত। আমরা জানি যে কোনো বিষয়ে যখন তদন্ত হয়, বিস্তার বিশ্লেষণ করতে করতে একবার শেষে গিয়ে পৌঁছায়, তাহলে সেটার অর্থ হচ্ছে নিরবশেষ। নিরবশেষ মানে সর্বশেষ, একবার শেষ সিদ্ধান্তে গিয়ে পৌঁছানো, এটা হচ্ছে তদন্ত শব্দের সমর্থক শব্দ। নর্মালি সমর্থক শব্দ, এই ধরনের সমর্থক শব্দ আসে না, তবে এসেছে এরকম। এইটা আসলে কারোরই কমন আসে না, আবার কারোরই আনকমন না, এরকম একটা প্রশ্ন। এবার সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। এইটা পদ্য থেকে এসেছে। আমরা জানি এই পদ্যটার নাম হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি, সেখান থেকে এই সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। এটা কবিতার লাইন থেকে সরাসরি এসেছে। কবিতার লাইন থেকে পদ্য থেকে এরকম শূন্যস্থান আসতে পারে, পদ্য থেকে এরকম শূন্যস্থান আসতে পারে, পদ্য থেকে এরকম শূন্যস্থানের প্রশ্ন হয়। মানে একটা বাক্য দিয়ে সেখানে মাঝখানে কি হবে, গদ্য থেকে এরকম শূন্যস্থান আসতে পারে, প্রবন্ধ থেকে এরকম শূন্যস্থান আসতে পারে। তার মানে আমরা এই পর্যন্ত 16টা প্রশ্নের বেশিরভাগই কিন্তু দেখলাম প্রথম পত্র থেকে এসেছে। এই জন্যে গুচ্ছের জন্য বাংলা প্রথম পত্র 35টা প্রশ্নের মধ্যে প্রায় 20টা বা তার বেশি প্রথম পত্র থেকে প্রশ্ন থাকে। রক্তে আমার অনাদি অস্থি, এটাও আগের সিলেবাসের, পুরনো সিলেবাস, এটা এখন আর লাগে না। এখানে জনসম্পদ ও প্রকৃতি বোঝায়, তার মানে এটা নিয়ে আমরা আলোচনা করব না, তবে এটা পদ্য থেকে এসেছে। এটাও কিন্তু প্রথম পত্র থেকে আসা প্রশ্ন। 18, বাংলাদেশের জাতীয় জাদুঘর কত সালে যাত্রা শুরু করে? জাদুঘরে কেন যাব নামক একটা প্রবন্ধ ছিল, এটাও আগের সিলেবাস বাদ। তবে একটা জিনিস জানবো যে এখানে যে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা এসেছে কিন্তু গদ্য থেকে, মানে 18 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু প্রথম পত্র থেকে এসেছে। 19, কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ নয়? তার মানে আমরা দেখলাম এটাও প্রথম পত্রের প্রশ্ন, এবং এটা লেখক বা কবি পরিচিতি থেকে এসেছে, লেখক পরিচিতি। এবং বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ প্রবন্ধ আছে ফুল সিলেবাসের টপিক, মানে এবার 26 বা 24-এর শর্ট সিলেবাসের বাইরের টপিক, সেখান থেকে এসেছে। মতিচুর, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন আমরা জানি যে এগুলো লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। কিন্তু উদাত্ত পৃথিবী এই কাব্যগ্রন্থ লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামালের কাব্যগ্রন্থ হচ্ছে উদাত্ত পৃথিবী, যেহেতু নয় তাহলে এটাই হচ্ছে উত্তর। বৃক্ষ কিসের ইঙ্গিত দেয়? এটাও ফুল সিলেবাসের বাইরে, তার মানে সিলেবাসের বাইরে। জীবন ও বৃক্ষ থেকে এসেছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা এখন আর শর্ট সিলেবাস ফুল সিলেবাসেও নাই, কিন্তু এই প্রশ্ন আগে যেটা হইতো এটা এবারও ভর্তি পরীক্ষায় আসতে দেখা গেছে। যারা প্রশ্ন করছে কপি পেস্ট বিগত বছরের প্রশ্ন, সিলেবাসের বাইরে থেকে ভুলে করে বসছে, এরকম প্রশ্ন হয়েছে। তাহলে বৃক্ষ কিসের ইঙ্গিত দেয়? বৃদ্ধি এবং প্রশান্তির ইঙ্গিত দেয়। জীবন ও বৃক্ষ প্রবন্ধ থেকে আসা প্রশ্ন, এটাও বাংলা প্রথম পত্র থেকে এসেছে। 21 নম্বর, মনুযুক্ত ইষ্ণ। আমরা জানি যে ইষ্ণ প্রত্যয় বা অপ্রত্যয় যুক্ত হলে শব্দের শেষে আমরা ব দেখতে পাবো। মনুযুক্ত ইষ্ণ মানব, যদুযুক্ত ইষ্ণ যাদব, আবার আমরা জানি শিশু যুক্ত ইষ্ণ শৈশব। এরকম আমরা অনেকগুলো তথ্য জানি। এই টপিকটার নাম কি?
এই টপিকটার নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন এসেছে, যদিও প্রকৃতি প্রত্যয় এরকম টপিক যে প্রশ্ন হবেই এরকম না, তবে হতে পারে ইন্টারমিডিয়েটের সিলেবাসে ছিল, সেই জন্য প্রকৃতি প্রত্যয় থেকে একটা প্রশ্ন এসেছে। 22 নম্বর, বাকযন্ত্রের মধ্যে বাকযন্ত্র কি? বাক, বাক প্লাস যন্ত্র। বাক মানে কি? কথা। তার মানে কথা বলার জন্য তোমার যে যন্ত্রগুলো লাগে, মুখের ঠোঁট লাগে, দাঁত লাগে, জিহ্বা লাগে, নাক লাগে, কথা বলার জন্য যতগুলো যন্ত্র লাগে তার মধ্যে সবচেয়ে সচল আর সক্রিয় প্রত্যঙ্গ কোনটা? সব থেকে সচল আর সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিহ্বা। কারণ তুমি জিহ্বা ছাড়া, জিভ ছাড়া কোনো ধ্বনি আওয়াজ উচ্চারণ করতে পারবে না। তাই এটা হচ্ছে সব থেকে সচল এবং সক্রিয়। এইটা আসলে নির্দিষ্ট কোনো টপিকের এটা না, তবে আমরা এটা ধ্বনির ভিতরে লিখে রাখলাম। ধ্বনি ও বাকযন্ত্র টপিক থেকে মূলত এসেছে। চৌঠা, কোন বাচক শব্দ? আমরা এটা যে টপিক থেকে পেয়েছি সে টপিকের নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ থেকে প্রশ্নটা এসেছে। আমরা জানি যে সংখ্যাবাচক শব্দের মধ্যে তারিখের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে তারিখবাচক শব্দ বলে। এই তারিখবাচক শব্দের মধ্যে প্রথম চারটা, সে চারটা হচ্ছে নাম কি? পহেলা, দোসরা, তেসরা আর চৌঠা। এই চারটা হচ্ছে হিন্দি ভাষা থেকে আসা, হিন্দি ভাষার শব্দ। এবং চৌঠাকে যেহেতু মাসের 4 তারিখে চৌঠা বলে, তাহলে এটা তারিখবাচক শব্দের মধ্যে পড়বে, তারিখবাচক মধ্যে পড়বে, এটা হিন্দি শব্দ। নুরুলদিন কোন অঞ্চলে কৃষক নেতা ছিলেন? এটা নুরুলদিনের কথা মনে পড়ে যায়। এটাও হচ্ছে পদ্য থেকে আসা প্রশ্ন, পদ্য বা কবিতা থেকে আসা প্রশ্ন। কবিতা থেকে এসেছে, রংপুর দিনাজপুর। এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে, মানে ফুল সিলেবাসেরও বাইরে, এখন তো নাই এটা, এই জন্য অত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। শুধু প্রথম পত্র থেকে আসা প্রশ্ন, এটা একটু আমরা জেনে রাখবো। 25, কোনটি স্বরগড় শব্দের অর্থ নয়? এটা ফুল সিলেবাসের বাইরে ভিন্ন একটা টপিকের শব্দার্থ থেকে আসা প্রশ্ন। এটা হয়তো আসবে না, কিন্তু অন্য গদ্য বা পদ্যের শব্দার্থ থেকে প্রশ্ন এরকম হতে পারে। স্বরগড় শব্দের অর্থ হচ্ছে স্মৃতিগত, অভ্যস্ত, মুখস্থ, রপ্ত, কোনো কিছু মানে আয়ত্ত করে ফেলা, রপ্ত করে ফেলা, মুখস্থ করে ফেলা, এটাকে বলা হয় স্বরগড়। তাহলে স্মৃতিগত, অভ্যস্ত আর রপ্ত হবে, কিন্তু অসঙ্গত এটার উত্তর না। তাহলে এটা শব্দার্থ থেকে এসেছে। মনে রাখবা যে বাংলা প্রথম পত্রের তোমার শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের শব্দার্থ থেকে প্রশ্ন হবে। কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি নয়? আমরা জানি অনুকার অব্যয় মানে কি? অনুকার অব্যয় মানে একই রকম আকার, যেটাকে বলা অব্যক্ত রব বা ধ্বনির সংযোগে গঠিত। যেরকম আমি বলতেছি দরজার বাইরে এরকম শব্দ করলে যেটাকে বলে টাক টাক, পা এরকম বললে ঘষাঘষ করলে, তারপরে ধান কাটলে ঘচা ঘচ, গাছ ভেঙে পড়ার শব্দ মড়মড়, শুকনো পাতার শব্দ মরমর, পিঁপড়া কামড় লাগার শব্দ কুটকুট। এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আওয়াজ বা উচ্চারণ কেউ বলে দেয় না। অব্যক্ত রব আমরা এটা নিজেরা একটু অনুধাবন করে বুঝে নিই। এরকম অব্যক্ত রব বা ধ্বনিকে বলা হয় অনুকার অব্যয়। এখন এরকম কল কল, পানির কলকল, এটা অব্যয়ের অনুকার অব্যয়। টন টন অনুকার অব্যয়, ঝমঝম অনুকার অব্যয়। কিন্তু লাল লাল কি এরকম অব্যক্ত রব? না, লাল তো বিশেষ্য। তাহলে লাল লাল আমরা দেখছি এখানে পদ 2 বার ব্যবহৃত হয়েছে, এটা অনুকার অব্যয় না, এটা পদাত্মক দ্বিরুক্তি। অনুকার অব্যয় সবগুলোই দ্বিরুক্তি, অনুকার অব্যয় সবগুলো দ্বিরুক্তি, এগুলো অব্যয়ের দ্বিরুক্তি, আর এটা হচ্ছে পদাত্মক দ্বিরুক্তি লাল লাল। তাহলে এটা না, এটা হচ্ছে উত্তর। এটা মূলত 2 জায়গায় আমরা পাবো। এটা আমরা পাবো অব্যয়ের আলোচনার মধ্যে পাবো, অনুকার অব্যয়ের মধ্যে, আবার আমরা পাবো দ্বিরুক্তি শব্দ। তাহলে 2 জায়গায় পাবো আমরা এটা, দ্বিরুক্তি শব্দের আলোচনায় পাবো, আবার অনুকার অব্যয়ের আলোচনায় পাবো। পরের প্রশ্ন, বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে কোন ধ্বনির ব্যবহারের প্রয়োজন? এখানে ধ্বনি বলতে মূলত বর্ণ বুঝিয়েছে। আমরা জানি যে নত্যবিধান সত্যবিধান বিদেশি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স এর কোনো প্রয়োজন নাই, বিদেশি শব্দে হয় না। তার মানে এটা সত্যবিধান থেকে আসা প্রশ্ন, সত্যবিধান থেকে আসা প্রশ্ন। আহ্বান শব্দটির উচ্চারণ কি? আমরা জানি হ এবং ব যুক্ত থাকলে
হয়ের উচ্চারণ দুই রকম হইতে পারে, ও অথবা উ হইতে পারে, আর বয়ের উচ্চারণ সব সময় ভ হবে। হ বা যুক্তবর্ণ শব্দের মাঝখানে থাকলে বয়ের উচ্চারণ সবসময় ভ লিখতে হবে, আর হয়ের উচ্চারণ ও অথবা উ হইতে পারে। কোনটা নেব? এখানে যেহেতু হ বয়ের আগে আ আছে, যদি অ কিংবা আ থাকে তার আগে তাহলে ও উচ্চারণ হবে, কিন্তু যদি ই কিংবা উ থাকে তাহলে এটার জায়গায় হয় জায়গায় উ দিতে হবে। তাহলে এখানে যেহেতু হ ব আছে, তাহলে আমি বয়ের জায়গায় ভ দেব, ঠিক আছে। আয়ের জায়গায় আ লিখব, কিন্তু হয়ের জায়গায় কি লিখব? হয়ের জায়গায় দুইটা হইতে পারে, ও এবং উ। যেহেতু হয়ের আগে আ আছে তাহলে আমাকে এখানে ও লিখতে হবে। তাহলে উচ্চারণ হবে আহ্বান, আহ্বান। এটা হচ্ছে উত্তর। এটা উচ্চারণ সূত্র থেকে আসা প্রশ্ন ব্যাকরণের, যেটা খুবই ইম্পর্টেন্ট। উচ্চারণ সূত্র থেকে প্রশ্ন হবেই। উচ্চারণ সূত্র খুবই ইম্পর্টেন্ট এবং উচ্চারণ সূত্র থেকে প্রশ্ন হবেই। সিরাজউদ্দৌলা নাটকে ঘসিটি বেগমের পালক পুত্রের নাম হচ্ছে শওকত জং। এটা নাটক থেকে আসা প্রশ্ন। নাটক আগে বলেছি, উপন্যাস নাটক থেকে গুচ্ছে প্রশ্ন হবে, উপন্যাস নাটক থেকে গুচ্ছে প্রশ্ন হয়। 30, রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? ঐকতান কবিতাটা নর্মালি এখন আর সিলেবাসে নাই, এই জন্য বিস্তারিত আলোচনা আমরা যাচ্ছি না। এটা জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে নেয়া। শুধু আমরা জানবো যে কবিতা থেকে এরকম প্রশ্ন উৎস থেকে হয়। উৎস জিনিসটা কোথায় পাবো? উৎস পাবো প্রত্যেকটা কবিতার শব্দার্থ আলোচনার পরে। দেখবা কবিতার আলোচনা, শব্দার্থের আলোচনা, এরপরে মূল ভাব আছে। মূল ভাবের শুরুতে একটা বাক্য, এই কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বা কোন কাব্যগ্রন্থ থেকে, না এরকম কিছু তথ্য থাকে। ওই জায়গা থেকে প্রশ্ন হবেই। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এখানে আব্বুর নাম কি? নুরুল হুদা। এটা রেইনকোট গল্প থেকে নেয়, এটা গদ্য থেকে নেয়, রেইনকোট গল্প থেকে নেয়, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট গল্প থেকে নেয়। পরের প্রশ্ন, কথাই পটু কোন ধরনের সমাস? মনে রাখবা সমাস থেকে প্রশ্ন হবে, সমাস ইম্পর্টেন্ট। কথাই পটু এর ব্যাস বাক্য হচ্ছে কথাই পটু, সমস্ত পদ হচ্ছে কথাই পটু। তার মানে এখানে পূর্বপদ হচ্ছে কথা, পরপদ হচ্ছে পটু। পূর্বপদের শেষে অন্তঃস্থ বিভক্তি, ব্যাস বাক্য এবং সমস্ত পদ, যে পদটা সমাস দিয়ে গঠিত ওই পদে বিভক্তি আছে, ওর ব্যাস বাক্য করলেও যদি বিভক্তি থেকে যায় তাহলে সে সমাসের নাম হচ্ছে অলুক সমাস। যেহেতু এটা বহুব্রীহি, কথাই পটু যে একজন ব্যক্তিকে বোঝায়, তৃতীয় ব্যক্তি, যেহেতু এটা বহুব্রীহি আবার বিভক্তি আছে, তাহলে নাম হচ্ছে অলুক বহুব্রীহি। তাহলে সমাসের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। মাসের শেষ দিনকে এক কথায় কি বলে? মাসের শেষ দিনকে এক কথায় বলে সংক্রান্তি। যেমন চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র মাসের শেষের দিন, মাসের শেষ দিনকে সংক্রান্তি বলে। এটা এক কথায় প্রকাশ থেকে এসেছে, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হয় না? দেখো, উপসর্গ তো শব্দের শেষে যুক্ত হয় না, উপসর্গ শব্দের পূর্বে যুক্ত হয়, তাহলে এটা উত্তর হচ্ছে না। আচ্ছা, প্রত্যয় যুক্ত হইলে আর কিছু যুক্ত হয় কিনা দেখি। আমরা দেখি যে চল যুক্ত অন্ত শব্দ হচ্ছে চলন্ত, তাহলে এখানে অন্ত প্রত্যয়, তাহলে চলন্তের মধ্যে প্রত্যয় আছে। এখন চলন্তের পরে কি আর কিছু যুক্ত হয় না? হইতে পারে। তার মানে বিভক্তি, মানে প্রত্যয় যুক্ত হওয়ার পরেও শব্দ শেষে কিছু যুক্ত হইতে পারে। যেরকম পাগলামি, পাগল যুক্ত আমি, শব্দটা কি? শব্দটা হচ্ছে পাগলামি। এখন এখানে আমি হচ্ছে প্রত্যয়, পাগলামির ভিতরে আছে, তাহলে পাগলামির পরে কি আমি কোনো জায়গায় পাগলামির লেখা দেখি না? দেখি, হতে পারে। তার মানে এখানে র যুক্ত হয়েছে, তার মানে বিভক্তি যুক্ত হওয়ার পরেও প্রত্যয় যুক্ত হওয়ার পরেও ওর সাথে কিছু যুক্ত হইতে পারে, তাহলে প্রত্যয়ের পরেও বিভক্তি যুক্ত হইতে পারে, তাহলে এটা উত্তর হচ্ছে না। আচ্ছা, প্রকৃতি তো শেষে থাকে না, বলছে কোনটা শব্দের শেষে যুক্ত হওয়ার পরে। প্রকৃতি তো শব্দের শেষে যুক্ত হয় না। এই যে চল, এই যে পাগল, এটাই তো প্রকৃতি। প্রকৃতি তো থাকেই আগে, তাহলে শেষে তো যুক্ত হয় না, তাহলে এটার উত্তর হচ্ছে না। আর বিভক্তি দেখো, আমি বললাম পাগলামির, তার মানে শেষে র আছে,
মানে বিভক্তি। এখন পাগলামির লেখার পরে এর সাথে কি আর কিছু যুক্ত হইতে পারে? উত্তর হইতেছে না। তার মানে শব্দে বিভক্তি যুক্ত হওয়ার পরে আর কোনো কিছু থাকে না, বিভক্তি হচ্ছে দ্য লাস্ট আবর্জনা শব্দের শেষে যুক্ত হয়, এরপর আর কিছু যুক্ত হবে না, তাহলে উত্তর হচ্ছে বিভক্তি। প্রশ্ন নম্বর 35, এটা বাগধারা থেকে এসেছে, লাস্ট প্রশ্ন, বাগধারা থেকে আসা প্রশ্ন। ভূষণ্ডির কাক বাগধারাটি কোন অর্থে বিভক্ত হয়? দীর্ঘায়ু ব্যক্তি বা দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি, দীর্ঘায়ু ব্যক্তি বা দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তিকে বলা হয় ভূষণ্ডির কাক, এটা বাগধারা থেকে এসেছে। এই ছিল 35টা প্রশ্ন। 35টা প্রশ্ন এক ঝলকে কোন কোন টপিক থেকে এসেছে এই জায়গায় লেখা আছে। আমরা বানান বা সত্যবিধান সেটাকে শুদ্ধিকরণ লিখে দেখেছি। এক কথা প্রকাশ, ধ্বনীয় বর্ণ, কারক থেকে কোনো প্রশ্ন আমরা দেখি নাই, এখানে কারক থেকে কোনো প্রশ্ন নাই। গদ্যবদ্ধের প্রশ্ন। এইভাবে তোমাদের কাজ হচ্ছে এইগুলো সলভ করার পরে কোন কোন টপিক থেকে টোটাল প্রশ্ন এসেছে সেগুলো একটু নির্ধারণ করা, যে টপিক থেকে প্রশ্ন হয়েছে সেই টপিকগুলোর গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিশেষ করে ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই ছিল গুচ্ছের 2021-22 সেশনের বাংলা প্রশ্নের সমাধান। আশা করি তোমাদের এই ক্লাসে কিছু তথ্য তোমরা পেয়েছো, কিছু গাইডলাইন পেয়েছো, এখান থেকে উপকৃত হয়েছো। এরপরে এরকম একটা প্রশ্ন ব্যাংকের ক্লাস নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।